আসতে একটু দেরি হলো, এই জন্য একটু দেরি তো হবেই। মাকে বললাম লিপস্টিকটা শেষ হয়ে যাচ্ছে, মা একটা লিপস্টিক কিনে দাও। মা বলল যারা খায় তাদেরকে কিনে দিতে বল। সরি, এখানে রাখতে হচ্ছে, সরি সরি, ব্যাগটা আনা হয়নি এখানে। ব্যাগ আনলে আবার বলবে বেগানা নারী। মানে এত কিছু পড়তে হয়েছে। আমি বলবো সবচেয়ে শিক্ষিত কারা? নারী। নারীরা হলো সবচেয়ে শিক্ষিত, কারণ তাদেরকে যে এত কিছু পড়তে হয়। কি কি পড়তে হয়, আমি যদি কস্টেপ দিয়ে মুখটা ঢেকে রাখি তাও ওইটা বের হয়ে আসবে। কি কি পড়েছি আমি যদি একটু আইডিয়া দিই যে কি কি পড়েছি, চোখ বন্ধ করলে আপনারা বুঝতে পারবেন। আমি যদি জাস্ট একটা ম্যাজিক করি, হিংটিং শট ম্যাজিকটা করবো, চোখ বন্ধ করেন, ম্যাজিকটা করি, আপনারা বুঝতে পারবেন। রেডি? চোখ বন্ধ, অ্যাব্রাকাডাব্রা। সবাই বুঝে গেছে কি কি পড়েছি আমি। ওকে, আজকে আমাকে পোশাক দিয়ে সহযোগিতা করেছে কোন কস্টিউম স্পন্সর? শবনম ফারিয়া, ফারিয়া ফ্যাশন। দূর আকাশের তারা, নারী নক্ষত্র, শবনম ফারিয়া। অ্যাকচুয়ালি এই যে প্রত্যেকটা নারী কিন্তু একা স্বয়ংসম্পূর্ণ হয় না, সত্যি তাই। নারী কিন্তু একা স্বয়ংসম্পূর্ণ হয় না। আমরা যদিও বলছি যে পৃথিবীতে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। পুরুষ কিন্তু একা সফল হতে পারে না, এবং প্রত্যেকটা সফল পুরুষের পেছনে কে থাকে? একজন নারী থাকে। কেন সফল পুরুষের পেছনেই নারী থাকে? কেন? কারণ এই নারী সামনে থাকলে আর সফল হওয়া যাবে না। আচ্ছা, আবার একটু ব্যালেন্স করে যদি বলি যে কোন নারী পুরুষ ছাড়া স্বয়ংসম্পূর্ণ হতে পারে না, শবনম ফারিয়া একমত কিনা? আমি বলছি প্রত্যেকটা নারীর ভিতরে পুরুষ থাকে। আমি খুলে বললেই আপনারা সেটা বিশ্বাস করবেন। আচ্ছা, আমি খুলে বলবো। আচ্ছা, আমি খুলে না বললেও যদি ডিকশনারি খুলেন সেখানেও আপনি বুঝতে পারবেন। আপনি ডিকশনারি খুলেন, দেখেন ফিমেল, ওর মধ্যে মেল আছে। ওম্যান, ওর মধ্যে ম্যান আছে। শির মধ্যে কি আছে? হি আছে। সো পুরুষ সবখানে আছে। আর এই যে নারী দিবসে নারীদেরকে সম্মান জানিয়ে যেটা করছে সেটা হচ্ছে নারীর অধিকার, আমিন খানের সিনেমা। নারীর মর্যাদা তিনি বাড়িয়েছেন, কিন্তু সেই সাথে নারী অপহরণও তিনি করেছেন। সবকিছু ঠিকঠাক আছে। আমি শেভ করিনি কিন্তু। কেন? শেভ করিনি ফর সেফটি। ওইটুকু থাক, ওইটুকু যেন চেনা যায়, না হলে তো শুট শেষ করে এরাই। নারী নক্ষত্র যিনি করেছেন দূর আকাশে, তারা শবনম ফারিয়ার জন্য হাততালি। আর আজকের এপিসোডটা তুষার ভাইয়ের অনারে শুধু মায়ের জন্য, নিউ ইয়র্কের দুলাভাই শুধু মায়ের জন্য করেছেন, তুষার খানের জন্য হাততালি হোক। অ্যাকচুয়ালি 8 তারিখ নারী দিবস, কিন্তু আজকে 7 তারিখ।
আসলে আজকে 7 তারিখেই নারী দিবস হওয়ার কথা ছিল, ওই রেডি হতে হতে একদিন পিছিয়ে গেছে। ওকে সমস্ত নারীদের প্রতি সম্মান জানিয়ে আমরা যাই করি না কেন, আমরা এসব করেছি, বাট অ্যাকচুয়ালি নারীদেরকে সম্মান করি। এই যে বলবেন তোর ঘরে কি মা বোন নাই, আমার ঘরে মা বোন আছে, শুধু ঘরে না এখানেও আছে। অ্যাকচুয়ালি আমি এইভাবে এসছি, আমি কিন্তু একটু অলংকার পড়তে পারতাম, তাই না? চুড়ি পড়তে পারতাম, গহনা পড়তে পারতাম, এটা পড়িনি কারণ এই যে যেটা না লজ্জা, লজ্জাই তো নারীর গহনা। নারী হয় লজ্জাতে লাল, নারী হয় লজ্জাতে লাল, ফাল্গুনে লাল শিমুল গো, এ কোন রঙে রঙিন হলো বাউল মন রে, এ কোন রঙে রঙিন হলো বাউল মন। নারী হয় লজ্জাতে লাল, নারী হয় লজ্জাতে লাল, ফাল্গুনে লাল শিমুল মন, এ কোন রঙে রঙিন হলো বাউল মন রে, এ কোন রঙে রঙিন হলো বাউল মন। আজকে মন একবারে উথাল পাতাল হয়ে যাবে, পাগলামি আজকে ভরপুর হবে। সমস্ত নারীদের প্রতি সম্মান জানিয়ে শুরু করছি আজকের মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। বলে রাখি এই পুরো সিজন শেষে যে হবে চ্যাম্পিয়ন মার্সেল তাকে দিচ্ছে নগদ 5 লক্ষ টাকা। যে হবে ফার্স্ট রানার আপ তাকে মার্সেল দিচ্ছে 3 লক্ষ টাকা। যে হবে সেকেন্ড রানার আপ মার্সেল তার জন্য আকর্ষণীয় পুরস্কার রেখেছে 2 লক্ষ টাকা। এখানে বলে রাখি যারা ফাইনালে পৌঁছাবে প্রত্যেকের জন্য থাকবে মার্সেলের আকর্ষণীয় উপহার। এছাড়াও আজকের যে এপিসোড উইনার হবে তাকে কি দেওয়া হবে? কি আজকের যে এপিসোড উইনার হবে তাকে দেওয়া হবে স্ত্রী। এবং সেই স্ত্রী দিয়ে আপনি কিভাবে কাজ করবেন? কিভাবে? স্ত্রী সামনে নেবেন এবং বারবার বলবেন শবনম ফারিয়া জোস, দারুণ, অসাধারণ, সুন্দরী, কিউট। দেখবেন ও গরম হয়ে গেছে, তারপর ডলাডলি। ওকে, আর কথা বাড়াবো না, প্রথম পারফর্মারকে এবার ডেকে নেওয়ার পালা। কিন্তু তার আগে বলে রাখছি আমাদের কস্টিউম স্পন্সর 12 ক্লথিং এর জন্য তালি হোক, সেই সাথে টাসেলো এবং এলিট লাইফস্টাইলের জন্য হাততালি হোক। রাবার ব্যান্ডের সাথে আজকে রাবার ব্যান্ডের সাথে থাকা যাবে না, আমি একটু দূরে থাকতে চাই। আমি আবহেলা রনি, আমার জন্য হাততালি। প্রথম পারফর্মারকে ডেকে নেবার পালা। অসাধারণ শৈলী তার, আসবে ফাইজা হাসিন শৈলী। আমি বড় হই সকলে ভালোবাসা নিয়ে, আমার দু চোখে অনেক স্বপ্ন থাকে, আমি পড়ালেখা শিখতে চাই, আমি বাবা মায়ের শত আদরের মেয়ে। ইত্রামি কইরো না, আসেন আইজ আপনাগো মুরগির নামটা শিখাই। 3 অক্ষে 3, 3 দুগুণে 6। ও 5, একটা মুরগি কম আছে, কারণ শাওন ভাই তো খোদার খাসি। ওই দিন রাজু আমার কাছে আসলো, আয়শা এরপরে বলল, আইজ আমি সারাদিন মেলা কাম করছি, ঘর ঝাড়ু দিছি, কাপড় ধুইছি, বাসন মাজছি, পানি আনছি, মুরগিরে খাওন দিছি। আমি তখন ওরে বললাম, ও রাজু মন খারাপ কইরো না, তুমি একদম পারফেক্ট হাজবেন্ড ম্যাটেরিয়াল। গ্রামে যখনই কোনো ভালা কাজ হয়, সবাই যখন প্রশ্ন করে কে করছে, তখন সবাই কয় মিনা, আর যখনই কোনো খারাপ কাজ হয় কয় আমি না। মিঠুরে আপা ইংরেজিতে কথা কন শিখাইছে, অহন মিঠু খালি ইংরেজিতে কথা কয়। আমি ওই দিন মিঠুরে জিগাইলাম, ও মিঠু তুমি কেমন আছো? তখন মিঠু কয় নাইস টু মিঠু।
আমার দাদি সবসময় আমার অনেক জ্ঞানের কথা কইতেন। ওই দিন দাদি আমারে কইছে, শোনো মিনা, প্যাট পাতলা হোক বা প্যাট থেকে পাতলা বাইর হোক, দুইটাই কিন্তু সমস্যা। মিনা অহন বড় হইছে, এর লেগা দুষ্টুও হইছে। অহন পাড়া প্রতিবেশীরা ওরে কি কয়? কি? কামিনা। ইত্রামি কইরো না, বলছি না। ওই দিন দৈত্য অনেক কষ্ট পাইয়া রেল লাইনের ধারে গেল আত্মহত্যা করতে। একদিক থেকে ট্রেন আইতাছে, আরেক দিক থেকে দৈত্য আগাইতাছে। এমন সময় দৈত্যর পা আটকায় গেল গরুর গোবরে। দৈত্য আর আত্মহত্যা করতে পারল না, ট্রেনটাও সইলা গেল। তখন আমি দৈত্যরে বললাম, বলছিলাম না পায়খানা জীবন বাঁচায়। একদিন আমি আমার বয়ফ্রেন্ডের লগে ডেটে গেলাম। মিনা দুষ্টু হইছে, মিনা বড় হয়ে গেছে। মিনা এখন বয়ফ্রেন্ডের লগে ডেটে যায়। তো একটা রেস্টুরেন্টে বসলাম, আমার বয়ফ্রেন্ড আমার লগে রোম্যান্স করার লাইগা আগায় আসলো। এরপরে আলতোভাবে আমার গালে তার হাতটা রাখলো। আমি তখন ওরে বললাম, আমি চাই তুমি সাবান বা ছাই দিয়া হাত ধো। তো সরকার থেকে বাজেট আসলো গ্রামে স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণের লাইগা। কিন্তু মাতবর কি করলো, এই পুরা টাকাটা লইয়া ওর ব্যক্তিগত কাজে খরচ কইরা ফেলাইলো। তো দাদি এই ঘটনাটাই ওই দিন আব্বারে বলতাছিল। কয়, পায়খানা তো আমারও আইছিল, কিন্তু এই মাতবর আমাগো পায়খানাই খাইয়া ফেলাইছে। অসাধারণ অসাধারণ, মানে নারী দিবস এপিসোডে এরকম একটা দুর্দান্ত পারফরমেন্স দেখবো এটা কল্পনাও করি। একটা জোরে হাততালি হোক। এবং দেখতে কিন্তু দারুণ লাগছে। ওই মিনার সাথে তো ভয়েস তো একবারে ফুল মিল, প্রত্যেকটা ক্যারেক্টার একবারে সেই মাতবর, সেই সব কিছু একেবারে দারুণ লেগেছে। মানে আগে বলি, শৈলী সিম্পলি ট্রেমেন্ডাস। এবং আমাদের চারপাশে কত কন্টেন্ট আছে যেখান থেকে আমরা কমেডি এলিমেন্টস খুঁজে বের করতে পারি, কিন্তু এরকম জায়গার থেকেও যে এলিমেন্টস আনা যায়, খোঁজা যায়, পাওয়া যায়, অসাধারণ। মানে স্যালুট টু ইউ। গুলি তো তোমার জন্য 3-4টা হয়। এটা হচ্ছে কামিনীর জন্য। বিউটিফুল। অ্যাকচুয়ালি আমি কিন্তু মিনা কার্টুনটা দেখতাম মিঠুর জন্য। এবং ছোটবেলায় আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় লাগতো একটা কথা বলা টিয়া পাখি। আচ্ছা, ও কেনা নাকি নিয়ে আসছে কেউ? কিনে আনছি। কিনে আসছে, ওকে। আমি এর আগে আমি একটা এরকম নিয়েছিলাম, ওটা আবার ভাড়া করে আনা, ভাড়া টিয়া। এবং ওই টিয়া আমি কাঁধের উপর রাখছি, বেশিক্ষণ রাখিনি। রাখার পরে তাড়াতাড়ি বললাম, চা চলে যা, কারণ এত টিয়ার সেল। ওকে, সেই টিয়া এখানে নেই, লাল সবুজে সেই টিয়া এই যে দেখা যাচ্ছে। ওকে, না না, আজকে না, আজকে দুঃখ না, আজকে মায়ের কোলে আয়, বান্ধবী ভেবে আয়। এই জন্যই বলে পুরুষ নয় নারী, নারীর শত্রু। আজকে কিসে বাধা আমি জানতে চাই, আজকে বাধা কোথায়? কে বাধা হচ্ছে কমলায়। কমলায় না, নারীর নারী হওয়া খুবই শক্ত, এটা নারিকেলের মতো শক্ত। ওকে, শৈলী, কন্টেন্ট তো ভালো ভাইয়া বলেছে, কিন্তু আমি তোমার উচ্চারণ নিয়ে বলতে চাই। এত সুন্দর, একদম মিনা যেভাবে কথা বলতো একদম
প্রপার সেই অ্যাকসেন্টটা ওয়াজ ওয়ান্ডারফুল, খুব সুন্দর, খুব ভালো, খুব ভালো। তুষার খান। না, একটা জীবন্ত মিনা দেখলাম, এদিন তো অ্যানিমেশন দেখতাম, জীবন্ত মিনা কামিনা। হ্যাঁ, এবং তুই যেটা রনি বলছিলি যে সব রকম ক্যারেক্টারগুলো পেলাম, এর মধ্যে নতুন একটা পেয়েছি, ওর বয়ফ্রেন্ড। আমার মনে হয় বয়ফ্রেন্ড হয়েছে। হ্যাঁ, আর এটা যদি ইউনিসেফ দেখে আমার মনে হয় ওরা আসলে একটু অ্যাডাল্ট মিনাকে নিয়ে ভাবতে পারে আবার। খুব ভালো ছিল শৈলী, মানে অনুষ্ঠানের শুরুটাই অনেক ভালো করে দিলে তুমি, খুব ভালো ছিল। তার আগে বলি যে নারী দিবস এই যে আমি যা করছি, সবচেয়ে ধন্যবাদ হচ্ছে তুষার ভাইকে। তুষার ভাই নারীদের অনারে ওড়না পড়েছে আজকে। মিনা যখন রেলে করে ঘুরে তখনই হয় মিনা রেল। অসাধারণ, মানে কি বলবো, এর প্রশংসা করে বলে শেষ করা যাবে না। বলার ধরন সব কিছু মিলে কন্টেন্টটা কে বাছাই করেছে, এটা মিনা কার্টুনটা কে বাছাই করেছে যে কে এটা করবে, ওকে এটার জন্য ওকে প্রত্যেকে যারা আছে সবাইকে বলবো যে কে কোন ক্যারেক্টার নিয়ে বা কী ধরনের টপিক নিয়ে বলবে সেটা আসলে সেই জায়গাতে একটা মুন্সিয়ানা দরকার। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, থ্যাংক ইউ। ওর কাঁধে এত বড় ঝোলা, কিন্তু ঝোলা খালি, ঝোলার মধ্যে কিচ্ছু নাই, আমারও বলার কিচ্ছু নাই। আমাকেও যা দেখছেন ভিতরে কিচ্ছু নাই, শুধু বলবো মানে আমি অ্যাকচুয়ালি এইটা সাজতে গিয়ে আমরা যারা মেয়েদেরকে বলি তোমার এত দেরি হলো কেন, এত দেরি হলো কেন, আমি আজকে এই সেটে সবার আগে শুরু করেছি, আসতে সবার দেরি হয়েছে আমার। সো এত কিছু মেনটেন করা একটা স্যালুট। কেউ ভাববে না যে আমি নারীদেরকে নিয়ে ফান করার চেষ্টা করেছি। শুধু আমার একটা প্রশ্ন, এই অবস্থা থেকে বলতে চাই, নারীদের উন্নতি হবেই হবে, কারণ এই সমাজে নারী কল্যাণ সমিতি আছে, পুরুষ কল্যাণ সমিতি নাই। এবং আরও একটা বিষয় খেয়াল করে দেখবেন যে নারী নির্যাতন আইন আছে, পুরুষ নির্যাতন আইন নাই। এসবের কৈফিয়ত আপনাদের কাছ থেকে চাই। আপাতত এসব কিছু খুলে ফেলতে চাই। এই যে ফিরে আসলাম, যে কি একটা জার্নি, মানে নারী হওয়ার জন্য এত কিছু লাগে, এত কিছু, তারপরেও যেটুকু হয়েছি সেটাও মানে লেডিস হতে গিয়ে হাফ পর্যন্ত হয়েছি। না, পুরোপুরি হয়নি, কারণ চোখের কাজল উঠেনি। আহা, আচ্ছা কাজল থাক, এইটুকু থাক, এইটুকু কনসিডার করতে হবে। হ্যালো ম্যাডাম অভাগী মা শবনম ফারিয়া, দেখলেন খোঁজখবর আমরা কিন্তু রাখি। ওইদিকে শুধু মায়ের জন্য তুষার খান, আর এদিকে অভাগী মা শবনম ফারিয়া। মায়ের জন্য দু লাইন হবে, কিন্তু এখন না, পরে। তার আগে লেডি র্যাম্বো, নারীদের অনারে আমিন ভাইয়ের অ্যাকচুয়ালি এমন কোনো অ্যাঙ্গেল নাই যে অ্যাঙ্গেলে তার কোনো ছবি নেই। আমিন ভাইয়ের জন্য জোরে একটা হাত তালি। প্রিয় দর্শক বলে রাখি, আজকের যে এপিসোড উইনার হবে তার জন্য থাকবে একটি আকর্ষণীয় মার্সেল স্ত্রী। আচ্ছা, যে উইনার হবে সে তো পাবে, কিন্তু এখানে যারা এই পারফরমারদের তৈরি করছে তাদের জন্য কিছু থাকবে না। তাদের জন্য স্ত্রী ব্যবস্থা আমি করতে চাই, যেন ঠিক মতো ওরা ডলা খায়। তারেকের জন্য একটি স্ত্রীর ব্যবস্থা করা হোক। পরশের জন্য আমি একটু স্ত্রীর ব্যবস্থা করতে চাই। পরশ প্লিজ 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 প্লিজ, আসতে হবে আসতে হবে আসতে হবে। ওকে, ওখানে পরশ অ্যান্ড কোম্পানি, ওর সাথে যে কোম্পানি দেয় ওকে, এবং এখানে তারেক এবং শিলা আমাদেরই একজন পারফরমার। একটা জোরে হাততালি হোক সবার জন্য। একটা নারী দিবসের এপিসোডে যদি তারা না থাকে সেটা হবে না। আচ্ছা, আমি জিজ্ঞেস করছিলাম, এই যে নারী কল্যাণ সমিতি আছে, এই যে বাংলা মোটরের এখানে পুরুষ কল্যাণ সমিতি নেই, তাহলে পুরুষের কল্যাণ কি করে হবে? শবনম ফারিয়া বলুন। নারীর কল্যাণ করলে তো নারী এমনি আপনাদের কল্যাণ করবে। আপনাদের আজ কত কল্যাণ দরকার। ওকে, হ্যাঁ, নারীর যদি কল্যাণ হয় তারা তো আমাদের ঘরেই থাকে, আমাদের কল্যাণ হবেই হবে। এবার যাকে ডেকে নেব, আসবে সুনামগঞ্জ সিলেট থেকে কাকন রায়। আসসালামু আলাইকুম জাজেস। হ্যাঁ, এ রনি ভাই, Yes. এ মেন্টর, এ নামাজে। রনি ভাই, আজকে আমি একটা উপদেশমূলক কথা দিয়ে শুরু করতে চাই। সবাইকে বলতে চাই, হেলমেট পরে বাইক চালান, হেলমেট পরে বাইক চালান, নয়তো 9 মাসে সাজা হতে পারে।
কি ভাই ভাই হ্যাঁ সেদিন আমার বন্ধু কালা মাসুম, যার কথা বলছিলাম আমাকে, বন্ধু কালা মাসুম আমাকে বলছে, বন্ধু আমার গার্লফ্রেন্ডকে আমি একটা কিছু গিফট দিতে চাই যাতে স্পেশাল হয়, আমাকে একটা আইডিয়া দে কি গিফট দেওয়া যায়। আমি বললাম, বন্ধু তোর গার্লফ্রেন্ড কি তোকে ভালোবাসে? ভালোবাসে মানে? ওই তো প্রথম আমাকে প্রপোজ করছে, ও আমাকে ভীষণ রকমের ভালোবাসে। বললাম, বন্ধু তাইলে তুই ফুটপাথ থেকে কিছু একটা কিনে দিয়ে দে, বুঝছি তোর গার্লফ্রেন্ডের রুচি খুব একটা ভালো না রে। ফারিয়াপু কালকে গেছে শপিং মলে, দেখেছিল না কালকে ফারিয়াপু শপিং মলে গেছেন কাপড় কিনতে, কাপড়ের দোকানে গেছেন, কাপড়ের দোকান গিয়ে বলছেন, ভাইয়া আমাকে স্কিন কালার একটা জামা দেখান। দোকানদার বলছে, আপা স্কিন কালার কোনটা, মুখের নাকি পায়ের? আমাদের শাওনদা বেশিক্ষণ বৌদির সাথে রাগ করে থাকতে পারে না। বলুন তো কেন? কারণ কিছুক্ষণ গেলেই কুদা লেগে যায়। তারেক ভাই না লাভ ম্যাচ হয়েছিল না? হ্যাঁ 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 ভাই, আপনি জীবনে কিছু করেন আর না করেন, একটা জিনিস প্রমাণ করে দিয়েছেন ভাই, প্রেম আসলেই অন্ধ। সকল বিবাহিত পুরুষদের ফ্রিতে একটু উপদেশ দিতে চাই, আপনার বউকে নূপুর কিনে দিন যাতে বুঝতে পারেন কখন আপনার রুমের দিকে আসছে। সকল ছেলেদের জন্য আমার একটি উপদেশ, সুন্দরী মেয়ে দেখলেই বিয়ে করার জন্য পাগল হয়ে যাবেন না। কি বলছি রহিম ভাই? সুন্দরী মেয়ে দেখলে একদম হয়ে যাবে না। সুন্দরী মেয়ে দেখলে বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে না। মনে রাখবেন, যে বাড়ি যত সুন্দর তার মেইন গেট তত বড়। রনি ভাই, হ্যাঁ কালকে একটা মেয়েকে প্রপোজ করছিলাম। আচ্ছা, বলতে সরি আমার বয়ফ্রেন্ড আছে, তবে তুমি আমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকতে পারো। ভাই আমি গ্রামে থাকি, জানেন তো গ্রাম থেকে, আমি এসব বুঝি না, আমি অ্যানালগ যুগের মানুষ, বেস্ট ফ্রেন্ড বুঝি না। আমি বললাম বেস্ট ফ্রেন্ড এটা আবার কি, এটা কীরকম? যে ড্রাইভিং লাইসেন্স থাকবে অন্যজনের নামে কিন্তু ড্রাইভ করতে পারবে তুমি। কাকন রায় কিন্তু অন্য লেভেলে খেলে দিয়েছে, কাকন রায় তার সম্পর্কে রায় দেবে আমাদের 3 বিচারক। ইয়েস, কাকন রায়ের বিরুদ্ধে মানে সমন জারি হচ্ছে যে কাকন রায়ের পারফরমেন্স অনেক সুন্দর ছিল, মজা ছিল, আমরা নিজেরাও মজা পেয়েছি, এনজয় করেছি। ওকে, কাকন ভালো ছিল, কিন্তু আরও ভালো করতে হবে। এখন কিন্তু কম্পিটিশন অনেক টাফ, হ্যাঁ আরও ভালো করতে হবে। এখন ভালো ছিল, যখন ভালো হয় তখন মনে হয় যে তাড়াতাড়ি বোধহয় পারফরমেন্স শেষ হয়ে গেছে। আজকে আমার কাছে তাই মনে হচ্ছিল তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তার মানে তোমারটা ভালো হয়েছে। ভালো ছিল, সুন্দর ছিল, খুব ভালো ছিল। কাকন রায়ের জন্য পুরো সিলেটবাসী অপেক্ষা করে কখন কাকন রায় আসবে। সিলেট, সুনামগঞ্জ তারা তো সবসময় দেশের বাইরে বেশি থাকে, কিভাবে উইশ করছে একটু শুনি। আমাকে আমার সিলেট বিভাগের সুনামগঞ্জের সবাই অনেক সাপোর্ট দিচ্ছে, অনেক ভালোবাসা দিচ্ছে। এমনকি আমাদের সুনামগঞ্জ সিলেটের বেশিরভাগ মানুষ দেশের বাইরে অবস্থান করে, যারা প্রবাসে, যারা সারাদিন কষ্ট করে পরিশ্রম করে, আমি অনেক আনন্দিত হই, অনেক খুশি হই, তাদের মুখে এক চিলকি হাসি ফুটাতে পারি। আমি বলবো যে কাকন রায় সিলেটের সুনাম অক্ষুণ্ণ রাখবে এবং সে আপনাদেরকে এভাবেই প্রতিনিয়ত হাসাবে। শুভকামনা, থ্যাংক ইউ। সারা দেশ থেকে মুক্তা এনে আমরা এই মালা গেঁথেছি, যে মালার নাম মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। এই মালার আরেক মুক্তা বরিশাল থেকে আসছে, মায়া। শবনম আপু, ঝগড়া করব কেমন করে, চোখের পানির ঠেলায় সামনের মানুষ দেখি না। সেদিন রনি ভাই এক ডাক্তারের কাছে গিয়ে বলল, ডাক্তার সাহেব আপনি নাকি মানুষ দেখেই মানুষের রোগ বলে দিতে পারেন। ডাক্তার বলল, হ্যাঁ পারি। তাহলে বলুন তো আমার কি রোগ হয়েছে? আপনার তো চোখে সমস্যা। ওমা, আপনি কি করে বুঝলেন? বাইরে সাইনবোর্ডে লেখা আছে এটা পশু হাসপাতাল। সেদিন আমার বয়ফ্রেন্ড আমাকে বলল, ভাবছি একটা কুকুর পুষবো, তোমার বাড়িতে কি কুকুর আছে? আমি বললাম না, আমি খুবই গরিব, কুকুর কেনার মতো এত টাকা আমার নাই। তাই তো প্রতিদিন রাত্রিবেলা বাসার বাইরে গিয়ে কিছুক্ষণ করে বাসায় এসে ঘুমিয়ে পড়ি।
আমাদের শবনম আপু প্রচুর ঘুমায়, এটা কিন্তু আমরা সবাই জানি। তো এই ঘুমের সমস্যা নিয়ে সেদিন সে গেল এক সাধু বাবার কাছে। সাধু বাবার কাছে গিয়ে বলল, সাধু বাবা, আমি প্রচুর ঘুমাই, এই ঘুমের কারণে কোনো কাজই ঠিকমতো করতে পারি না, এই ঘুম থেকে রেহাই পাওয়ার জন্য একটা উপায় আমাকে বলে দিন। সাধু বাবা বলল, তোকে ধ্যান করতে হবে। তুই যখনই কোনো কাজে যাবি, যাওয়ার আগে এক জায়গায় ধ্যানে বসবি, বসার পরে চোখ বন্ধ করে কল্পনা করবি তোর সামনে একটা সবুজ মাঠ, মাঠের শেষে একটা বাড়ি, তোর মনের মতো বাড়ি। তুই গিয়ে ওই বাড়িতে প্রবেশ করবি, করার পরে দেখবি একটা সুন্দর ঝর্ণা, তুই মনের আনন্দে সেখানে ঘুরে বেড়াবি, দেখবি তোর মনটা ঝরঝরা লাগছে আর ঘুম কেটে যাবে। এই শুনে শবনম আপু বলল, ধ্যাত্তেরি, আপনার কাছে আসাই ভুল হইছে, এত কিছু না কইরা আধা ঘন্টা ঘুমাই নিলেই তো হয়। এখন আমি আপনাদের জাপানিজ স্বামী স্ত্রীর ফুলসজ্জার গল্প বলবো। ওকে, এটাই আমাদের দরকার। বলো 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 বলো। ফুলসজ্জার রাতে স্বামী হ্যাঁ। সুসুকি কোয়ানিনি তোকা আঞ্জি রোডি রহি ওয়াকি ইয়াকি মিমি মিয়া না সুয়া কুঞ্চোখা। দেখছেন, কেউ কিন্তু কিচ্ছু বোঝে নাই, তারপরও কত মনোযোগ সহকারে সব কথাগুলোই শুনলো। কিছুদিন পরে মানুষ মারা গেলে যেভাবে শোক পালন করা হবে, মানুষটা খুবই ভালো ছিল, সব সময় অনলাইনে থাকতো, সবার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতো, কখনো নিজের কমেন্ট দ্বারা কাউকে কষ্ট দেননি। সে এতই ভালো ছিল যে কখনো কাউকে ব্লক করেনি, বন্ধুদের ছবিতে মন খুলে রিয়্যাক্ট দিত, তার জোকসগুলো ছিল অসাধারণ। লোকটা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত অনলাইনে ছিল। হঠাৎ নেটওয়ার্ক সিগন্যাল উড়ে গেল, লোকটার হার্ট সিগন্যাল ব্লক হয়ে সে মারা গেল। লোকটা আসলেই খুব ভালো ছিল। ওকে, যেটা বুঝলাম প্রত্যেকটা কন্টেন্ট মোটামুটি অনেক বড়, সেটা ঠিকভাবে গুছিয়ে গুছিয়ে আমি ওখানে কনফিউজ ছিলাম যে শেষ পর্যন্ত সে 5 লাইন পর্যন্ত যেতে পারবে কিনা, এবং শেষ শব্দটা বলার পরে সবার মুখে দুর্দান্তভাবে হাসি ফুটেছে। মায়ের নামটা ছোট, কিন্তু মায়াকে অনেক বড় করে বলবে এবার শবনম ফারিয়া। না, মায়া ভালো ছিল, ঠিকঠাক ছিল, বেস্ট অফ লাক। ওকে, তুষার খান। মায়া সুন্দর পরিবেশনা ছিল, কিন্তু এখন কঠিন সময়, আমরাই টেনশনে আছি কি হয় না হয়। ভালো ছিল, কিন্তু আমার কাছে অতটা না, যেটা তুমি আগে করেছো ওরকম ছিল না, কিন্তু ভালো ছিল। মায়া এর আগে রান্না করেছে, আজকে জোকসগুলো রান্না করার চেষ্টা করেছে। আমিন খান। না, মায়া তার 100% এফোর্ট দিয়ে ট্রাই করেছে, এবং আজকের পারফরমেন্স মায়ার যে লেভেলের পারফর্মার চেষ্টা করেছে ভালো করবার, এবং আমার মনে হয় ওর যতটুকু এফোর্ট আছে সবটুকু এফোর্ট দিয়ে চেষ্টা করেছে এবং ভালো হয়েছে। মায়া দারুণ, আজকে তোমাকে দেখতে দারুণ লাগছে। তোমার সবগুলো কন্টেন্ট সবাই মনোযোগ দিয়ে শুনেছে, কিন্তু যখন তুমি এই জাপানেরটা বলছিলে, ওইটা বলার সময় আমি দেখলাম যে অন্যের বাসর ঘরে কি হচ্ছে, সে জাপানের, কই জাপানের, সেই জাপানের গল্প বলি, সবাই কেমন মনোযোগ। অ্যাকচুয়ালি যে আমাদের দেশের যে চাপকল আমরা ব্যবহার করি না, টিউবওয়েল, অ্যাকচুয়ালি এটা জাপানিজদের দেখে কিন্তু বানানো। ওকে, মায়ের জন্য জোরে করতালি প্লিজ, ফিরে যাও। থ্যাংক ইউ। ওকে, কেবল 3টি পারফরমেন্স শেষ হয়েছে, দুর্দান্ত করছে প্রত্যেকেই, আরো অনেক আয়োজন বাকি। আমাদের এই সিজনে অদ্ভুতভাবে মেন্টরও রয়েছে 7 জন, সেই 7 জনের জন্য জোরে হাততালি হোক। আমাদের প্রিয় 3 জন বিচারক রয়েছে এখানে, তাদের জন্য জোরে হাততালি। আমাদের বিচারক প্রিয় অভিনেতা তুষার খান রয়েছেন, সুন্দরী নায়িকা শবনম ফারিয়া, স্বপ্নের নায়ক আমিন খান। আচ্ছা, এই যে নারী দিবস, নারী নারী নারী, মানে নারী শব্দটা এত না, মানে নাটা কেন আগে থাকবে? কেন কেন? কারণ হচ্ছে তাদের যে সব কিছুতেই না, এসো না না না, খাও না না না, সবতেই না, ওইখান থেকেই নারী। সমস্ত নারীদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। ওকে, আমরা এই নারী দিবসের স্পেশাল এপিসোডে দুর্দান্ত একজন পারফর্মারকে এবার আনতে চলেছি।
অবশ্যই নারীর অনারে, মানে শবনম ফারিয়ার এলাকার অনারে কচুয়া চাঁদপুর থেকে আসবে আল আমিন নীরব। হ্যালো ম্যান্টস, আসসালামু আলাইকুম। আমিন ভাই, আমি ব্যাচেলর, মেসে থাকি। তো রিসেন্টলি আমরা আমাদের মেসে একটা ফ্রিজ আনছি। তো ব্যাচেলর মেসে ফ্রিজ হচ্ছে অনেকটা গরিবের সুন্দরী বউয়ের মতো, মানে কোনো মতে পেয়ে গেছি, বাট এটা মেনটেন করতে পারি না আমরা। আরিয়া ম্যাম, আপনাদের ফ্রিজে নর্মালি কি থাকে? জিনিসপত্রের জন্য খালি জায়গা দেখা যায় না, আর আমাদের ফ্রিজে খালি জায়গার জন্য জিনিসপত্র দেখা যায় না। তুষার ভাই, আপনি বিশ্বাস করবেন, আমাদের ফ্রিজ রাতের বেলা চিৎকার করে ওঠে, পুত্রা চালাইতে পারবি না, কেন আনছোস? আমাদের ম্যাচে আমরা নর্মালি পাক হোক আর না হোক, কিন্তু আমরা নর্মালি রেগুলার বাজি ধরি। আমরা এতটা বাজিতে এডিক্টেড যে যদি ইন্টারন্যাশনাল কোনো ম্যাচ না থাকে, আমরা আমাদের খালার এনে বাজি লাগি, উনি আসবে কি আসবে না। এই বাজিতে আমার বন্ধু কবি সবসময় জিতে, খালার সাথে তার একটা ফিক্সিং আছে, তারা দুইজন হটস্পট শেয়ার করে। তুষার ভাই, আমাদের খালার অভ্যাস খারাপ। যেমন আমরা নর্মালি বাজার করে আসলে যদি মাছ আনি, উনি রান্না করার পর লেজ থাকে না, মুরগি আনলে মাথা থাকে না। খালারা এটা বললে খালা একটা বিড়ালের উপর দায় চাপিয়ে দেয়। তো আমাদের খালা মডার্ন, উনি ফেসবুক ইউজ করে, উনি টিকটক ইউজ করে। উনি একদিন একটা ফেসবুকে স্ট্যাটাস দিছে যে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়, দায় কার? আমি কমেন্ট করে দিছি, বিড়ালের। উনি এই কমেন্ট দেখা উনি রাইগা গেছে, আমাকে মেসেজ করছে, যেন দেখেন মামা, আমি খালা হইতে পারি, কিন্তু অনলাইনে আমার একটা প্রেস্টিজ আছে। আমি কি প্রেস্টিজ অনলাইনে? আমি ওনার প্রোফাইলটা চেক করলাম, প্রোফাইলটা চেক করে ভালো করে চেক করে দেখলাম ওনার বায়োতে লেখা ইনফ্লুয়েন্সার। আমিন ভাই, আমরা ব্যাচেলর একটা কথা বিশ্বাস করি যে শেয়ারিং ইজ কেয়ারিং। আমরা সব কিছু শেয়ার করি, একে অন্যজনের সাথে শেয়ার করি। আমি তো একবার আমার রুমমেটের আন্ডারওয়্যার পইরা আমার গার্লফ্রেন্ডের সাথে ডেটিংয়ে গেছি, তাও রুম ডেট। তো রুম ডেটে অবভিয়াসলি যেটা হয়, আমরা অনেক কাছে আসছি। হঠাৎ আমার গার্লফ্রেন্ড বলতেছে, নীরব তোমাকে একটা কথা বলবো, রাগ করবা না তো? আমি কই না, কী বলো, রাগ করবো? এই যে মুহূর্ত, রাগ করা যায় না। বলতেছে, তুমি আজও তোমার রুমমেটের আন্ডারওয়্যার পরে আসছো। আমরা আরও অনেক কিছু শেয়ার করি, যেমন আমার একটা ট্রিমার ছিল, তো আমার রুমমেট আমার কাছ থেকে ট্রিমারটা নিছে, নেওয়ার পর ও কাজ করে চলে আসছে, আমার কাছে দিছে, এই পর্যন্ত ঠিক আছে। বাট কিছুক্ষণ পর আমার মনে হইলো, হালাত তো দাড়ি মুছ নাই, হালা আমার ট্রিমার দিয়ে কী করলো? একবার নাই তো। ব্যাচেলর বাসার কথা বলছি, ব্যাচেলর বাসার কথা বললে বাড়িওয়ালা অটোমেটিকলি চলে আসে। আমাদের বাড়িওয়ালা অনেক ভালো, আমার অনেক ভালো। ওনার মেজর দুটো স্ট্রোক হয়েছে। প্রথম স্ট্রোকটা হয়েছে আমরা যখন ওনার দেয়ালে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করছি, আর পরের স্ট্রোকটা হয়েছে উনি যখন দেখছে ওই ছিদ্রতে ওনার বেডরুম দেখা যায়। আমাদের বাড়িওয়ালা আমাদের অনেক খোঁজখবর নেয়, আমার খবর নেই। একদিন ওনার সিঁড়ির উপর দাঁড়িয়ে রয়েছি, উনি এসে বলতেছে, বাবা 9 মাস চলতেছে। আমি কংগ্রাচুলেশন আঙ্কেল, আংটিরে ডাক্তার দেখান, 9 মাসের ভাড়ার কথা বলতেছি। আমাদের বাড়িওয়ালা কখনো ডিরেক্টলি আমাদের কাছে ভাড়া চায় না, আমাদের বিভিন্ন ক্লু দেয়। একবার বলতেছে, বাবা একটু এদিকে আসো তো, একটা সংবাদ পড়ছি আমি। আমাকে কী সংবাদ? বলতেছে, দেখো ঠিক মতো ভাড়া না দেয় ভাড়াটিয়াকে মাইর দৌড় করে আহত করলেন বাড়িওয়ালা। আমাকে আঙ্কেল খবর আরেকটা হচ্ছে। কই কি? বাড়িওয়ালার মেয়েকে নিয়ে পলাতক ভাড়াটিয়া। আমিন ভাই, আমি আপনাকে একটা ফ্যাক্ট বলি, বাংলাদেশে বড় ধরনের কোনো গ্যাঞ্জাম হইলে পুলিশ প্রশাসন 2টা জায়গায় সার্চ করে, একটা হচ্ছে আবাসিক হোটেল, দ্বিতীয়টা হচ্ছে ব্যাচেলরদের মেস। তারা মনে করে বাংলাদেশে খারাপ মানুষগুলো এখানেই থাকে। একবার আমাদের মেসে পুলিশ আসছে, আয়সা বলতেছে, আমরা খবর পাইছি এখানে অস্ত্র আছে। আমাদের সাইফুল ভাই বলে, স্যার আমরা ব্যাচেলর, অস্ত্র আছে কিন্তু আমাদের অস্ত্র জং ধরে গেছে। বলছে, এত কথা বুঝি না, আমার সাথে হাজতে যাইতে হইব। আমরা কই, স্যার যাবো, ঠিক আছে, আমাদের একটা লাস্ট একটা রিকোয়েস্ট আছে। বলে, কি? আমাকে আমাদের খালার হাতের একটু রান্নাটা খাইয়া যান। উনি খাইছে, খাওয়ার পর একটা কথা আমাদের বলছে, তোরা এখানে থাক, হাজত থেকে আমি কয়েদি আনতাছি। থ্যাংক ইউ।
ম্যাচের যে খাবার হাজত থেকে কয়েদি আনলে ওর জন্য শাস্তি হবে। আর তার চেয়ে আমি বলতে চাই যে এই ছাত্রাবাসের ছেলেপেলেকে যদি আরও শাস্তি দিতে চান, ওদেরকে এই গ্রুমিং হাউসের খাবার খাওয়ান। দারুণ ছিল। সবার আগে বলবে আমিন খান। নীরব, তোমার ফিনিশিংটা দুর্দান্ত ছিল। মানে একটা পারফরমেন্সের সবচেয়ে বড় জিনিস হচ্ছে শুরু এবং শেষ। হ্যাঁ, তোমার শুরুটাও সুন্দর ছিল, আজকে তুমি একটা গান দিয়ে শুরু করলে, এটা তোমার একটা প্লাস পয়েন্ট, এবং ফিনিশিংটা দুর্দান্ত ছিল। আর অ্যাজ এ পারফর্মার ইউ আর এ গুড পারফর্মার। বেস্ট অফ লাক। নীরব ভালো ছিল, কিন্তু আরো ভালো করতে হবে। বেস্ট অফ লাক। তুষার খান। নীরব খুব ভালো ছিল, প্রতিটা ছোট্ট ছোট্ট ছোট ছোট কিন্তু সবগুলো এক্সিলেন্ট ছিল। তোমার পারফরমেন্স খুব ভালো ছিল, প্রেজেন্টেশন ভালো ছিল, খুব ভালো ছিল। থ্যাংক ইউ। ওকে, এই যে ছাত্রাবাস বা ওই স্টুডেন্ট লাইফ তো আমারও কেটেছে, এখানে অনেকে কেটেছে। আপনারা আমিন ভাই তো মনে হয় এরকম ম্যাচে ছাত্রাবাসে থাকেননি? সৌভাগ্য হয়নি আমার। ওকে, আমি আমার এক সৌভাগ্যের কথা বলতে চাই। একদিন ঠিক ভোরের স্বপ্ন তো সত্যি হয়, তাই না? ঠিক ভোরে এক সুন্দরী নায়িকা আমার সামনে আসলো। সেই নায়িকা কাছে গিয়ে এসছে, আমি একটু আগালাম তার দিকে, আরেকটু আগালাম, সে উড়ে চলে যাচ্ছে, সাদা পাতলা পোশাক পরে আরেকটু সামনে যাচ্ছে, আমি তার পিছন যাচ্ছি। একটা ঝর্ণায় সে একেবারে গোসল করলো, দাঁড়িয়ে আছে। আমি আরেকটু আগালাম তার কাছে, আরেকটু আগালাম, তার চোখে চোখ রেখে বললাম, কি? সে বলল, কি? আমি বললাম, কি? সে বলল, মামা সাইল কয় পট নিব। এই হচ্ছে আমাদের ম্যাচ লাইফ। এই যে ম্যাচ লাইফ বললাম, এটা অনেকের সাথে ম্যাচিং করছে। যাদের সাথে ম্যাচিং করেছে তারা বুঝতে পারবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ আমাদের হাসতে নীরব নামে কি দুইজন নাকি? হ্যাঁ হ্যাঁ, দুইজন। এবং এই দুইজনই যখনই আসে আমাদের নীরবতা ভেঙে যায়। সো একটা জোরে হাততালি হোক। ওকে, এখানে ইশতিয়াক ভাই নাই। ইশতিয়াক ভাইকে তো মিস করছি। ইশতিয়াক ভাইকে যেহেতু মিস করছি, ইশতিয়াক ভাইকে মিস করলে একটা ফটোকপি করে নিয়ে আসা যায় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসা যায়। ওকে, ফটোকপি করে নিয়ে আসছি। ময়মনসিংহ গফরগাঁও থেকে আসছে হুমায়ুন কবির। মেন্টররা সব যোগ কেটে দেয়, মেন্টররা সব যোগ কেটে দেয়। জাগো পার্টিসিপেন্ট, জাগো। আমি একটু কম কথা বলি, আমার প্রচুর ইগো। ইগো আর বুড়ি যদি বেড়ে যায়, মানুষ চাইলেও একে অপরকে জড়ায় ধরে আপন করে নিতে পারে না, দূরত্ব থেকেই যায়। যেমন আমাদের তুষার ভাই আর সাউন্দা। আমার এত বেশি ইগো, এত বেশি ইগো, এত বেশি ইগো যে আমার পা কখনো মাটিতে পড়ে না। পা আগে জুতার মধ্যে পড়ে, তারপর জুতা মাটিতে পড়ে। আমিন ভাই, আমার প্রচুর ইগো। আমি ট্রেন দুই চোখে দেখতে পারি না। আমি বাসে যাতায়াত করি, তো প্রচুর ইগো থাকা সত্ত্বেও অনলাইনে টিকিট কিনলাম, রিক্সায় করে স্টেশনে গেলাম। কিছুক্ষণ পর মাইকে অ্যানাউন্স করলো গফরগাঁও টু ঢাকাগামী ট্রেন কিছুক্ষণের মধ্যে 2 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে। ভাই আমি প্ল্যাটফর্মেও গেলাম, আমার বগি নাম্বার ট সামনে আইছে ক। কেন ভাই আমার বগি আমার সামনে আইতে পারলো না? আমাদের সাইফুল ভাই ভার্জিনিটি নিয়ে অহংকার করে। আচ্ছা রনি ভাই আপনিই বলেন, যে কাজ সাইফুল ভাই কোনদিন করেই নাই, ওইটা নিয়ে অহংকার করা কি আছে? বাসর করে বউ আমার কইতাছে তোমার মনে অনেক অহংকার। আমি কেমনে বুঝলা? কই না, অহংকার পতনের মূল। আরে আপু, একটা ছেলের ইগো নষ্ট করার জন্য একটা মেয়ের একটা শব্দ যথেষ্ট। কি? শেষ। আমিন ভাই আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, দুইটা ক্ষেত্রে সকল পুরুষ অহংকার করে বলে আমারটাই সবচেয়ে বড়। 2 নাম্বারটা হলো কষ্ট। আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে ওর বাসায় গেছিলাম, বললো বাবু হাতটা ধরো। আরে আমি কেন হাত ধরবো, তুমি ধরো। কিছুক্ষণ পর কয় বাবু আমি একটা হামি দাও। আরে আমি কেন হামি দিব, তুমি দাও। তারপর বলতেছে বাবু একটু জড়ায় ধরো। তো ও এসে জড়ায় ধরলো,
তারপর আর কিছু বলতে হয় নাই, যা করার আমিই করছি। আমাদের ভার্সিটিতে একবার আমিন ভাই আসছিল মোটিভেশন দিতে, অনেকক্ষণ মোটিভেশন দিল, নিজেকে নিয়ে অনেকক্ষণ জাহির করলো, বলল জীবনে সফল হইতে হইলে এই মুহূর্ত থেকে সমস্ত ইগো ছুঁড়ে ফেলে যাও। পারি আপু আমরা সবাই মিলা ছুঁড়ে ফেলে দিছি আমিন ভাইরে। কর্পোরেট অফিসে কিছু উল্টাপাল্টা নিয়ম থাকে, কিন্তু আমার অফিসের বসেরা আমার সাথে এমন করতে পারে না, কারণ আমার প্রচুর ইগো। 1 নাম্বার, হাঁচি বা কাশি দিলে সরি বলা লাগে। আমি কেন সরি বলবো? হাসিটা কি আপনার মুখে দিছি? তো 2 নাম্বার হলো নাক খুঁচানো যাবে না। ভাই দেখেন, নাকও আমার, আঙ্গুলও আমার। আরে ভাই আমি তো আমার নাকে আঙ্গুল দিতেছি, আমি তো কারো পিছনে আঙ্গুল দিতেছি না। এই নাক খুঁচানো নিয়ে বিখ্যাত এক মনীষী বলে গেছেন, যারা প্রকাশ্যে নাক খুঁচানো অপছন্দ করে তারা জীবনের ছোটখাটো আনন্দ থেকে বঞ্চিত হয়। তো আমি হাসির সিজন 7-এর পারফর্মার, 3 নাম্বার রাউন্ডে আছি। তো আমাদের ডিরেক্টর জাহাঙ্গীর ভাই আর মুস্তফা ভাই যদি আমরা এলিমিনেট করতাম, কি করতাম? কি টাইম বোম মাইরা হাসর সেট উড়াই দিতাম। আরে আপনি টেনশন করেন না, আমরা কিন্তু কেউ মরতাম না, কারণ আমরা কেউ টাইমলি হাসর সেটে আসি না। সবশেষে বলতে চাই, ইগো শুধু 3 অক্ষর একটা শব্দ, কিন্তু শক্তি আর ক্ষমতা এতটাই বেশি যে 12 অক্ষরের রিলেশনশিপটাকে ভেঙে দিতে পারে। তাই আসুন রিলেশনশিপের পাশাতে থাকা ইগোর দেয়ালটা ভেঙে দেই। হুমায়ুন কবির ভাই, দেখতে আপনাকে দুর্দান্ত লাগছে এবং বলার স্টাইল কিন্তু সবার চেয়ে আলাদা, একটু ইউনিক আছে। আর আমাদের বিচারকদের কতটা মন ভরলো সেটা এবার জানবার পালা। শুরুতেই আমিন ভাই। হুমায়ুন কবির, সত্যি মানে বিশেষ করে তোমার ফিনিশিংয়ের যে কথাটা বললে, দারুণ একটা কথা বলেছে। সত্যি যে স্ট্যান্ড আপ কমেডি শুধু যে মজা করার জন্য তা না, আমি বলেছি না, অনেক কিছু সোসাইটিকে দেয়, অনেক শিক্ষা দেয় যেটা মানুষ সহজে নেয় না। কিন্তু কমেডির ফরম্যাটে যদি আমি বলি সেটা হয়তো অনেকে নিতে পারে। অসাধারণ ছিল, আর পারফরমেন্স তো বিউটিফুল। শব্দম ভালো, ভালো ছিল, ঠিকঠাক ছিল। বেস্ট অফ লাক। হুমায়ুন অনেক ভালো ছিল। আর আমার ভালো লাগে তোমার কথার মধ্যে যে ময়মনসিংহের মানে গফরগাঁর যে একটু ইয়েটা চলে আসে, ওটা একটা আলাদা প্লাস করে। ভালো ছিল, একটু বোধহয় তাড়াহুড়া ছিল মনে হয়, কিন্তু ভালো ছিল, অনেক ভালো ছিল। শুধু যে কথাটা বলা হয়নি, পারফরমেন্স শেষ করার পরেই আমার এসে বলা উচিত ছিল, হুমায়ুন ভাই শেষ। ওকে, মাথা যার ফ্রেশ, তার পারফরমেন্স তো দুর্দান্ত হবেই। হুমায়ুন ভাইয়ের জন্য জোরে হাততালি হোক। সেই সাথে এই রাউন্ডের প্রত্যেকের 2 বার করে পারফরমেন্স করা শেষ হয়ে গেল। আমরা প্রত্যেকের ফলাফল জানবো, কারা আমাদের সঙ্গে 3য় রাউন্ড থেকে 4র্থ রাউন্ডে যাবে। ফলাফল দেখতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে, কিন্তু আপাতত যেহেতু এই 5 জনের পারফরমেন্স শেষ, এই এপিসোড উইনার কে হচ্ছে এবং কে পাচ্ছে মার্সেলের তরফ থেকে আকর্ষণীয় পুরস্কার, সেটা এখন দেখবো। প্লিজ 4 জন চলে আসুন এখানে। ওকে, আমরা এখানে শুটিং করছি। শুটিংয়ের এই হাউসের সামনে অনেক দর্শক আছে, তারাও দেখলাম যে হাত একবার এদিক ওদিক করছে। ও ও ও আমি বললাম না ও, তারপর যেই হোক, তারপর সবাই মিলে বলবে কি আমি বলেছিলাম না ওই। ওকে, কে হয় আমি একটু দেখতে চাই। কে 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 আজকের এপিসোড উইনার্স হচ্ছে ওই রাজু, বলছিলাম না সাবান দিয়ে হাত দিয়ে তারপরে খাবি। শৈলী প্লিজ কাম। দারুণ, হেভি ড্রাই আয়রন। ওই যে স্ত্রী দিতে চেয়েছিলাম, যাক ভালো হয়েছে। স্ত্রী ছেলেদের, ওকে একটা ফ্যান দিলে খুব ভালো হতো। শেষমেশ একটা মেয়েকেও স্ত্রী দিয়ে দিলাম। নারী দিবসের এই স্পেশাল এপিসোডে একজন নারী পুরস্কার পেয়েছে, এটা আমাদের জন্য খুব ভালো লাগে। এই এপিসোডের ফলাফল আমরা পেয়ে গেছি, কিন্তু আসল ফলাফল দেখা বাকি, অর্থাৎ কারা আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যাবে। আজকে সমস্ত পারফর্মারকে আমরা স্টেজে নিয়ে আসব, তারপর আপনাদের সামনে ফলাফল প্রকাশ করব কারা আমাদের সঙ্গে 4র্থ রাউন্ডে যাচ্ছে। এবার হার্ট ব্রেক হবার পালা। কঠিন সময়ে চলে এসেছি, ফলাফল জানাবো যে কারা আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যাবে, কিন্তু তার আগে বলে রাখছি আমার কাছে যে ফলাফলটা
আজকে নারী দিবসের স্পেশাল এপিসোড। বলে না, পৃথিবীর যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী। পুরুষ বলে বাকি অর্ধেক তুই কর। আজকের এই ফলাফলটা অর্ধেক অর্ধেক হয়েছে, অর্থাৎ এই ফলাফলটার পেছনে দুইজন পুরুষ এবং একজন নারী ভূমিকা রেখেছে। আজকে যারা টিকবে তারা আমাদের সঙ্গে চতুর্থ রাউন্ডে যাবে। যাদেরকে ডাকবো তারা সরাসরি মঞ্চে চলে আসবে। নামগুলো আমি বলছি: ইমন চাষা, জাহিদুল ইসলাম হৃদয়, আফনান আফ্রিদি, এনামুল হক, রাইসা সুলতানা, মোহাম্মদ রিয়াজ উদ্দিন, ফাইম আমান সোয়াদ, মোহাম্মদ আবিদ হাসান নীরব, ফাইজা হাসিন শৈলী। এই দল সবাই মঞ্চে চলে আসুন। ওকে ওকে, এই দলে প্রত্যেকেই দুর্দান্ত পারফর্মার। এই টিমটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি এই গোটা টিম থেকে একজনকে সামনে আসতে বলবো। রাইসা সুলতানা, একটু সামনে আসো। দুর্দান্ত লাগছে রাইসাকে, কিন্তু খুলনার সবাই তাকে নিয়ে কথা বলছিল যে রাইসা সুলতানা দারুণ। প্রিয় দর্শক, আমাদের পিছনে যে লাইনটা আছে সেই লাইন থেকে একজনকে আমি সামনে রেখেছি, রাইসা সুলতানা, এবং এটাই সারা দেশের মানুষ শিখবে যে কিভাবে আমি নারীদেরকে সম্মান দিয়ে সামনে এগিয়ে রাখি। রাইসা সুলতানা, আজকে রাইসা সুলতানা সহ এখানে যারা আছে সবাই গ্রুমিং হাউসে যাচ্ছে, তারা সবাই টিকে গেছে। পরবর্তী টিম যারা আছে তাদেরকে আসতে বলবো। নূর মোহাম্মদ রনি, মোহাম্মদ মেহেদি হাসান তরু, রাবেয়া জামান অ্যাঞ্জেলা, সুস্মিত দে, সুমাইয়া নূর, স্বপ্নীল সোহেল, আরিফ আহমেদ, কাকন রায়, হুমায়ুন কবির এবং আল আমিন নীরব। সবাই চলে আসুন। ওকে, এখানে বিশাল টিম দেখতে পাচ্ছি, 10 জন আছে এখানে। 10 জন, এত জন আছে, কিন্তু এর মধ্যে থেকে আমরা সত্যি সত্যি এবার হারাবো। আমাদের প্রিয় মানুষদের আমরা হারাচ্ছি। ওকে, কে চলে যেতে পারে এখান থেকে? সবাই দুর্দান্ত পারফর্মার, কিন্তু তারপরেও আগেরবার যাকে মাইক ধরেছি এখন ভাববে যে ও এটা নিয়ে একটু গেম টেম চলে। তাই আমি ভাবছি যে কাকে রেখে কাকে বলবো। কাকন রায় খুব গর্বের সাথে বলেছে সিলেটের মানুষ তার জন্য অপেক্ষা করে। কাকন রায়, তুমি যদি চলে যাও কেমন লাগবে? আমি টিভিতে পারফর্ম করি বা চলে যাই, আমার সবসময় চেষ্টা অব্যাহত থাকবে মানুষের মুখে হাসি ফোটানোর। ওকে, আমি একটু স্বপ্নীল সোহেল ভাইয়ের কাছে থাকতে চাই। শুরুতে যেমনভাবে পেরেছেন, কিন্তু সেই জায়গাটা পরে আসেনি। স্বপ্নীল ভাই, কি মনে হয় যে আপনার রেজাল্ট কি হতে পারে? রেজাল্ট আসলে ডিপেন্ড করে তো সব কিছু মিলে। সো আমার কাছে যেমন ভাইয়ের গুলি এবং ভালোবাসা এবং তুষার ভাইয়ের আদর খুবই ভালো লাগে। গ্রুমারদের শাসন প্লাস হচ্ছে ভালোবাসা, তাদের সব কিছুই ভালো লাগে। সো টিকে থাকা কি চলে যাওয়া, তাতেই তো ভাগ্য নির্ধারণ হয় না। রনি, তোমার কি অবস্থা, কি মনে হয়, কি ফলাফল? ফলাফল কি হবে সেটা জানি না, তবে এখান থেকে চলে গেলে অবশ্যই জাহাঙ্গীর ভাইয়ের দৈনিক যে ডিম খাওয়াটা সেটা মিস করব। আচ্ছা, আর আমি যে জানতাম না যে কমেডি শেখা যায়, কমেডি শেখার মতো কোনো একটা স্কোপ আছে জানতাম না। এখানে এসে হাসোর মাধ্যমে এখানে এসে হাই কোয়ালিফাইড গুমারদের সাথে থেকে ভাইয়ের মতো আচরণ করে আমাকে অনেক কিছু শিখেছে। আমি আমার লাইফে 23 বছরে যা শিখছি, এখানে থাকা 23 বছর আমি 20 গুণ শিখছি তার চেয়ে। সো আমি যদি এখান থেকে এলিমিটেডও হয়ে যাই, যেগুলো আমি শিখছি সেগুলো যদি আমি ধারণ করে থাকতে পারি তাহলে অবশ্যই আমি ভালো কিছু করব। ওকে, আমি বলবো রনিকে, আমি শুধু বলবো রনি টু রনি, সামনে একটা পাগাও। 23 বছর যা শিখেছে, গ্রুমারদের কাছে আসার পর মনে হয়েছে যে এতদিন কিছুই শিখিনি, আজ থেকে মনে হয় শেখা শুরু। এই গ্রুমারদের সঙ্গে যদি আরও 5 বছর থাকার পরে যা যা শেখা হবে,
তখন বয়স হবে 23 + 28। তারপরে 28 বছরের শিক্ষা ওই দিনই সব ভুল হবে যদি সেই দিন তুমি বিয়েটা করো। বিয়ের পর বাকি শিক্ষা সব মিথ্যা হয়ে যাবে। আজকে এই বিশেষ দিনে জানাচ্ছি যে এই গোটা টিম থেকে শুধুমাত্র একজন আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যাচ্ছে না, এবং সেই একজনই হলো নূর মোহাম্মদ রনি। বাকি সবাই পরবর্তী রাউন্ডে যাচ্ছে। প্লিজ নাচতে নাচতে সবাই চলে যান। ওকে, লাস্ট ছোট্ট করে যদি একটা লাইন। ছোট করে বলার কিছু নাই, আমি এটাই বলবো আমি অনেক কিছু শিখছি। সো নেক্সট টাইম ইনশাল্লাহ দেখা হবে আবার, যদি হাসো কন্টিনিউ করে। সিজন 8 যদি আসে ইনশাল্লাহ আমি আবার আসবো। হয়তো গ্রুমারদের সাথে থেকে অনেক কিছু শিখে যদি ভুলে না যাই তাহলে আমি ভালো কিছু করবো ইনশাল্লাহ। ওকে, আমি শুধু তার প্রথম পারফরমেন্সটা নোটিস করতে চাই, দুর্দান্ত ছিল। আমাদের সবারই বুকের দরজা খোলা আছে, আমাদের যে কারো সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই বুকে টেনে নেব। আমাদের কমেডি ক্লাব আছে, সেখানে প্র্যাকটিস করে আমরা হাজার হাজার মানুষের মন, লাখ লাখ মানুষের মন জয় করব। অনেক অনেক ধন্যবাদ। প্লিজ রনি ওইখানটায় বসো প্লিজ। পরবর্তীতে যারা আসবে নামগুলো বলছি: সৈয়দ রিদওয়ান হোসেন বিপ্রো, মোহাম্মদ সোহানুর রহমান সোহান, মায়া, মোহাম্মদ মহিবুল্লাহ, তারেক মাহমুদ, তাসনিম জাহান শেহতাজ। সবাই চলে আসুন। ওকে, 6 জন। শেহতাজ, তুমি একটু বলো যে ঠিকঠাক ছিল কি সব কিছু? তোমার সমস্যা কোথায় ছিল? তোমার যে এনার্জি, তোমার যে পাওয়ার ঠিক ছিল? না, আমার থার্ড রাউন্ডের প্রথম যে পারফরমেন্সটা আমি করেছি ওইটাতে একটু সব কিছু হয়তো এলোমেলো করে ফেলেছিলাম। ওকে, ফলাফল যাই হোক, কোনো সমস্যা নেই? না, অনেক কিছু তো পেয়েছি। ওকে, ঠিক আছে। মহিবুল্লাহ, তোমার বাবা মা অপেক্ষা করছে তোমার জন্য। আমি চাই তুমি সামনের দিকে এগিয়ে যাও, ঠিক আছে? বুকে আসো। মহিবুল্লাহ সামনের দিকে এগিয়ে যাবে, তোমার বাবা মা তাকিয়ে আছে তোমার দিকে, এক্সপেকটেশন তোমার প্রতি আছে। তাই আমি বলছি, তারেক ভাই প্লিজ কাছে আসেন, বিপ্র ভাই প্লিজ কাছে আসেন। এই তিনজনকে রিকোয়েস্ট, আপনারা আরেকটু বেটার এফোর্ট দেওয়ার জন্য জীবনে চেষ্টা করবেন। যা ভুল হয়ে গেছে, পাস্ট গেছে গেছে গেছে। বিপ্র ভাই, আপনার প্রতি সবার প্রতি এক্সপেকটেশন অনেক বেশি। এই 3 জন নাচতে নাচতে গ্রুমিং হাউজে ফিরে যান। 3 জন যান যান যান, দ্রুত। ওয়েট। প্রিয় দর্শক, এই মুহূর্তে স্টেজে যে 3 জন দাঁড়িয়ে আছে, এই 3 জনকে আমরা হারাতে চলেছি। পরবর্তী রাউন্ডে এই 3 জন যাচ্ছে না, সেই সাথে আরও একজন। রনি প্লিজ এখানে। এই 4 জন আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যাচ্ছে না। মায়া, যদি কিছু বলো। আসলে আমি আমার যতটুকু সম্ভব এখানে দেওয়ার চেষ্টা করেছি, হয়তোবা পারিনি। দুর্ভাগ্য বলবো না, হয়তোবা আমার কোনো দিক থেকে কমতি ছিল, যার জন্য আমি হয়তোবা সামনে আগাতে পারিনি। তবে যেটা শিখেছি এখান থেকে, এটা ধরে রাখার চেষ্টা করব। থ্যাংক ইউ। সেটা তুমি যদি সত্য করে দিচ্ছ। খুব অল্প সময়ের জন্য এসেছিলাম, আমি অনেক কিছু নিয়ে যাচ্ছি। অনেক বন্ধু এবং মেন্টররা তো অনেক এফোর্ট দিছে, অনেক কষ্ট করছে, সবাইকে ধন্যবাদ। ওকে, কথা শব্দ চয়ন ঠিকঠাক হতে হবে। অনেক কিছু নিয়ে যাচ্ছি এটা বলে ডিরেক্টর তো টেনশনে পড়ে গেল, ব্যাগ চেক করতে হবে। সরি, আর ফান করছি না। এটা যে কত আবেগের জায়গা, এটা আসলে কেউ বুঝবে না। এটা বাইরে যারা দেখছে, কমেডি একটা শোতে কেন একটা ছেলে এরকম কাঁদছে। আমি কমেডিটা শিখছি ইস্তিয়াক ভাই।
এই মানুষটা সাবত দাদা, পরশ ভাই। আমি মিরাক্কেল দেখতাম, মিরাক্কেল দেখার পরে 2014 সাল থেকে এলাকায় প্রোগ্রাম করতাম। আমার ফ্যামিলি বাসায় থাকতো, আমি এই অনুষ্ঠানের জন্য গ্রামের বাড়ি থাকতাম। বড় ছোট সবাই ভালোবাসে। আমি একটা জিনিসই চাই, আমি যেন মারা যাওয়ার পরেও মানুষের মাঝে 10 বছর বাঁচে থাকতে চাই। আর যে মানুষটাকে টিভিতে দেখছি এই মানুষটাকে একটু ধরে ধরতে চাই। নামগুলো দেখি যে কারা আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যাবে না, এটা বলা এটা কতখানি কষ্টের। আমাকে বারবার বলে এনার্জি এনার্জি, কিন্তু এই নামগুলো যখন হাতে চলে আসে আর এনার্জি থাকে না। আমরাও অনেকে দেখে আমরাও চেয়েছিলাম যে আমরাও জীবনে একটা কিছু করে দেখাবো। তো যখন অডিশনে কেউ টিকে তারপর থেকে তার স্বপ্ন তৈরি হয়। এটা 5 লাখ 3 লাখ 2 লাখের জন্য না, শুধুমাত্র আমাদের সঙ্গে জার্নিতে আরও কিছুদিন থাকবে, পরবর্তী রাউন্ডে আরও কিছুদিন যাবে, গ্রোয়িং হাউসে আরও কয়টা দিন থাকবে। আমার মনে হয় যে শুধুমাত্র এই জায়গাটা মিস করবে সবাই। বিচারকদের সামনে পারফর্ম করবে, ভালো মন্দ শুনবে, এটা আজীবন এরা মিস করবে। শুধু বলে রাখি তোমাদের জন্য আমাদের এই হাসর দরজা খোলা থাকলো সবসময়, এবং আবার আসার সুযোগ রয়েছে। শুধু ফাইনালে গেলে তারা আসে তা না, যারা আমাদের কাছ থেকে আজকে হারালো গেস্ট পারফর্মার হিসেবে কিংবা ওয়াইল্ড কার্ড হিসেবে তোমাদের আসার সুযোগ থাকলো। প্রত্যেকের জন্য শুভকামনা থাকলো। হতেও পারে যে এদের মধ্যে থেকে কাউকে আমরা ওয়াইল্ড কার্ডের মাধ্যমে আবার আমরা মূল জার্নিতে ফেরত আনবো। ততদিন পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি ভারাক্রান্ত মন নিয়ে, কিন্তু তার আগে মন খারাপ করে গেলে হবে না। প্রত্যেকের জন্য মার্সেলের তরফ থেকে পুরস্কার আছে, প্লিজ সবাই পুরস্কার এবং ক্রেস্ট দিয়ে। ভারাক্রান্ত মন নিয়ে আজকের এপিসোড থেকে বিদায় দেব। কিন্তু এই যে বাদ পড়লো, অনেকে ভাবছেন যে এই বাদ কেন দেওয়া হলো। যারা টিকে গেল তাদের মধ্যে একটা জেদ কাজ করবে যে আমরা যেন বাদ না পড়ি, এবং সামনে বৃহস্পতি এবং শুক্রবারে আমরা সেই চূড়ান্ত ফাইটে আমরা যেন আমাদের বেস্ট আউটপুট আপনাদেরকে দিতে পারি। তাহলে যারা টিকে গেল তাদেরকে নিয়ে হাজির হব প্রত্যেক সপ্তাহের বৃহস্পতি এবং শুক্রবার রাত ঠিক 9:30 এনটিভির এই বিশেষ আয়োজন মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7 নিয়ে। আজকের মতো বিদায়।